Hello everyone, this is Anaya and welcome to my channel. আপনারা সবাই কেমন আছেন? ফিরে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, সবার প্রথম সকালে উঠে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে রান্না করা। আজকেও সেটাই করলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ওয়াশরুম থেকে বেরিয়ে আমি সোজা উপরে চলে আসলাম। আমি প্রতিদিনই উপরে এসে এই আমার ছেলের ঘরটা সবার প্রথম খুলি, কারণ এই ঘরটা বন্ধ থাকলে আমার কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে, রান্নাতে ঠিক মন বসে না, মানে অন্যরকম লাগে। তার জন্যে আমি সর্বপ্রথম উপরে এসে আমি ওর ঘরটা খুলি, ওর জানালাটা খুলি, দেন আমি রান্নাটা শুরু করি। চালটা ধুয়ে আমাকে সবজিটাও কাটতে হবে, কারণ আমি প্রতিদিনই সবজিটা কেটে ফ্রিজে রেখে দিই, কিন্তু ইদানিং আমার আর হচ্ছে না এটা। তার কারণ হলো একটাই, যে পরের দিন সকালে যে কি রান্না হবে সেটা ডিসাইড করে ওঠা যায় না। কারণ আগে কিছুদিন ধরে প্রচুর মাছ খেত বাড়িতে সবাই, আমার ছেলেটাও মাছ খেতে ভালোবাসতো, কিন্তু এখন আমার শাশুড়ি আমার ছেলে কেউই মাছ ভালোবাসে না। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে আগাগোড়াই মাছ খাই না, কিন্তু ওরা দুজনেও মাছ খাচ্ছে না। তার জন্যে সকালবেলা বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড উঠে মাংস আনে, না হলে ডিম রান্না করি, এটাই হয়। তার জন্যে রাত্রেবেলা আমি ডিসাইড করতে পারি না যে কি রান্না হবে, তার জন্য আমি কেটে ফ্রিজে রাখতেও পারি না। তাই আমাকে সকালবেলা উঠে ভাতটা মানে চালটা ধুয়ে বসিয়ে তারপরেই আমাকে সবজিটা কাটতে হয়। আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, বেগুন দিয়ে আলু দিয়ে ফুলবড়ি। ফুলবড়ি হচ্ছে এটা আমরা বাড়িতেই তৈরি করে আমার শাশুড়ি শীতকালে বানায়। শীতকালে প্রায় 7-8 কেজি মতো বানানো হয়, তারপরে ওটা পুরো বছর চালানো হয়, তারপরে আবার পরের বছর শীতে আবারও ফুলবড়ি দেওয়া হয়। এরকমভাবে আমরা বাড়িতেই ফুলবড়ি তৈরি করি। সবজিটা কাটতে কাটতে এর মধ্যে আমার ভাতটা ফুটে উঠেছে। পাশের গ্যাসে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা করব। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সাংসারিক অশান্তির কারণে আমি কিছুদিন ভিডিও বানাতে পারিনি, তার জন্য দিইনি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন আপনারা কোথা থেকে দেখছেন, এতে আমার অনেক উপকার হবে। সাংসারিক অশান্তি বলতে গাইজ একটা মারাত্মক মেন্টালি টর্চার একটা জিনিস। মানে আমি চাইবো যে এমন ধরনের যেন কোনো মেয়ের সংসারে না হয়। প্রত্যেকটা মেয়ে যেন সুখে শান্তিতে সংসার করে, তার হাজব্যান্ড যেন কেয়ারিং হয়, তাকে যেন ভালোবাসে, কারোর ওপর ডিপেন্ড হয়ে যেন না থাকতে হয়। আমরা সত্যি বলতে কারোর ওপর ডিপেন্ড নেই, তবে আমার শাশুড়ি যেহেতু চাকরি করে, তাই ওনার একটু গরমটাই আলাদা, সে কারণে ওনার গরমের নিচেই আমাদেরকে থাকতে হয়। আমাদের বললে হবে না, আমাকে, কারণ আমি গরিব ঘর থেকে বিলং করি, আমার বাবা মার খুব বেশি টাকা নেই। আমি সত্যি বলতে আমি গরিব ঘর বলতে আমার বাবা মা খুবই গরিব। আমি মামার বাড়িতে বড় হয়েছি এবং সেখান থেকে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, এবং বিয়ের সময় আমার হাজব্যান্ডকে বা আমার শ্বশুর বাড়িতে আমার আসার সময় এমন কোনো জিনিস নেই যেটা দেয়নি। তার উপরে ওদেরকেও সব সময় আমাকে সাহায্য করেছে। তারপরেও এত নেওয়ার পরেও মানে কোনো নাম নেই। মানে তুমি যতই আনো বাপের বাড়ির থেকে, তোমার শ্বশুর বাড়িতে কোনো দিনও নাম হবে না, কোনো দিনও নাম হবে না। এটা মাস্টলি প্রত্যেকটা মেয়েরই মাথায় রাখা উচিত। আমার বিয়েটা দেখাশোনা করেই হয়েছিল, আমি নিজে থেকে করিনি। আমার মামাই পছন্দ করে আমার বিয়েটা দিয়েছিল, যেহেতু ছোটোবেলা থেকে আমি মামার কাছে বড় হয়েছি। উনিই আমাকে পড়াশোনা করিয়েছেন, আমার সমস্ত কিছু আমার খেয়াল রেখেছেন, তাই উনি পছন্দ করে আমাকে বিয়েটা দিয়েছেন। কিন্তু উনিও বুঝতে পারেননি যে পরবর্তীতে এমন হবে, কারণ প্রথমের দিকে ওরা খুবই ভালো, খুবই ভালো, মানে এত কেয়ারিং ছিল, এত ভালো ছিল যে প্রত্যেকটা মানুষই চায় যে আমার মেয়ে ভালো বাড়িতে যাক। আমার মামাও সেটাই চেয়েছিল। মামার অবস্থাটা সত্যি খুব ভালো। যেখানে আমার বাবা মা খুবই গরিব, সেখানে আমার মামা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, খুবই ভালো, মানে পাড়াতে সবার থেকে উপরে বলা যায় যাকে। সেই ক্ষেত্রে উনি আমার বিয়ের সময় সমস্ত কিছুই দিয়েছেন, এবং বিয়ের পরেও যখন আমার শ্বশুরবাড়িতে, তখন এদের ঘরও ছিল না। আমার বিয়ের পরেই আমি যখন এসেছি, তারপরেই এই ঘর তৈরি করা হয়েছে, এবং এই ঘরেতেও আমার মামা যতটা পেরেছে সাহায্য করেছে। তারপরেও কোনোদিনও নাম হয় না, সবসময় আমার মামাকে অসম্মান করে, আমার বাবা মাকে অসম্মান করে, আমাকে বাবার বাড়িতে যেতে দেয় না।
বাবা মা গরিব বলে আমার ছেলেকেও বলে যে তোর বাবা মা, তোর নানা নানি গরিব, এটা সেটা নানা রকম কথা বলে। তো কী করব, মানে সহ্য করে করে আমারও একটা সয়ে গেছে। যখনই আমি সহ্য করতে পারি না দুটো একটা কথা বললে, তখন আমি বেয়াদব হয়ে যাই, আমি ছোটোলোক হয়ে যাই। তারপরে আমি জঙ্গল থেকে উঠে এসেছি, আমি মানে নানা রকম কথা, এই সমস্ত নিয়েই বাড়িতে একটা অশান্তি হয়েছিল 2-3 দিন যাবৎ। মানে শরীর অসুস্থ হয়ে গেছিলো, জ্বর এসেছিলো, 2-3 দিন না খেয়েছিলাম আমি। কারণ সবসময় খাবার খোটা দেয় আমার শাশুড়ি, বলে যে আমার ভাত আমার ভাত। উনি চাকরি করে, ওনার টাকার ভাত। তার জন্য আমি একটু রাগ করেছিলাম যে থাক, ভাত খাবো না। আর আমি একদম ঠিক করেই নিয়েছিলাম যে এবারে আমি চলেই যাব, আর এখানে আমার সংসার করে কোনো লাভ নেই। কিন্তু পরে আবার আমার মামা শ্বশুররা আসলো, তারা বোঝালো বাচ্চাটার কথা, বললো। তারপরে আমিও বুঝলাম সত্যি বাচ্চাটা, যদি আমি একা হতাম সে ব্যাপারটা আলাদা হতো, কিন্তু এখন আর আমি একা নেই। এখন ছেলেটার ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে, সেই ভেবে আমিও একটু চুপ হয়ে গেলাম। আর কি করব, সহ্য করে থাকি, দেখি কপালে যতটুকু আছে ততটুকুই হবে, এই ভেবেই ছেড়ে দিয়েছি। এদিকে দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। এবার আমার ছেলেকে রেডি করব। এখন 7:30 বাজে। আমার ছেলের স্কুল 10টার দিকে ছিল, কিন্তু ইদানিং একটু বেশি গরম পড়ায় কিছুদিন স্কুলটা মর্নিংয়ে করে দিয়েছে। তার জন্য এবার আমিও রেডি করব স্কুলের জন্যে। আমার ছেলে স্কুলে চলে গেছে, এবার আমার হাজবেন্ডকে প্যাক করে দেবো, সেও চলে যাবে। সে চলে যাওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে সব কাজগুলো গোছাবো। প্রথমে আমার শাশুড়ির ঘরটাকে গোছাতে হবে, তারপরে পাশে আমার ছেলের ঘরটা গোছাবো, তারপরে আমি রান্নাঘরে বাসন থালাগুলো পরিষ্কার করব। আমার হাজব্যান্ডের টিফিনটা ঘরের মধ্যে দিয়ে আসতে গেছি, এর মধ্যেই দুধটা ফুটে উতলে পড়ে গেছে। আমি যেটা করি যে ওদেরকে প্যাক করে দেওয়ার পরে ওরা চলে যায়, তারপরে আমি আর আমার ছেলের খাবারটা, দুজনের খাবার যেহেতু অল্প একটু থাকে, আমি কী করি সেটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিয়ে বাসন থালা হাঁড়িগুলো সব আমি মেজে নিই। মেজে নেওয়ার পরে কি হয়, এটা যে বিকালে যে আমি অনেকটা ফ্রি টাইম পাই, এই টাইমটাতে আমি নিজের মতো করে একটু ঘুমাই। আসলে যখন বাড়িতে কেউ থাকে না, তখন আমি কি করি, সারাদিনই পড়ে পড়ে ঘুমাই। আমার আসলে আমার ঘুমাতে খুবই ভালো লাগে আর কি। কিন্তু যখন বাড়িতে সবাই থাকে, ওরা থাকে, তখন কিন্তু আমার ঘুমটা আসে না। ওরা বাড়িতে না থাকলে আমি একদম মাথাটা ফ্রি করে ঘুমাতে পারি, যে কোনো কাজ নেই, আমি নিজের মতো করে সব কাজ গুছিয়ে নিয়েছি, এবার আমার ফ্রি সময়, আমি এই সময়টাকে নিজের মতো করে গোছাই, নিজের মতো করে থাকি। কিন্তু যখন ওরা বাড়িতে থাকে, তখন বিশেষ করে যখন আমার শাশুড়ি বাড়িতে থাকলে আমার ছেলে প্রচুর দুষ্টামি করে,
কারণ ওর দাদিমার সামনে আমি ওকে বকা দিতে পারি না, তার জন্য ও খুব দুষ্টামি করে। আর আমি এই পরিষ্কার করে আসবো, এই নোংরা করবে, এই পরিষ্কার করে আসবো, এই নোংরা করবে, কিন্তু আমাকে দেখে একটু ভয় পায়। তাই কী করি, ও যখন বাড়িতে থাকে তখন আমি একটুও ঘুমাতে পারি না, কারণ আমাকে বারবার গিয়ে উপরে গিয়ে দেখতে হয়। আমি নিচে থাকলে উপরে গিয়ে বারবার দেখতে হবে যে কী করছে। এই আসবো 5 মিনিটের মধ্যে, আবার গিয়ে দেখবো রান্নাঘরের মধ্যে মধু, তারপরে ফ্রিজের মধ্যে থেকে আইসক্রিম এটা সেটা বের করে রান্নাঘরের টাইলসটাকে পুরো একদম চ্যাটচ্যাটে করে দেয়। এত পরিমাণে আমার রাগ হয়, আমি কি বলবো। কিন্তু তাও ও মানে একটু বেশি বাড়াবাড়ি করে যখন ওর দাদিমা বাড়িতে থাকে, আর আমি কিছু বলতে পারি না, কারণ আমার দাদিমা সামনে একটু মারলে করলেও দাদিমা একটু বকা দেয়, কারণ যতই হোক নাতি ওনার নাতিকে উনি খুব ভালোবাসে, ওনার নাতিকে মারতে দেয় না, এটাই হচ্ছে কথা। কিন্তু বাড়িতে যখন কেউ থাকে না তখন ও একদম ভিজে বেড়ালের মতো থাকে, আমাকে প্রচুর ভয় পায়, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। আর ওরা যখন বাড়িতে থাকে না তখন আমি কী করি, সারাদিন আমার নিজের কাজটা গুছিয়ে নিয়ে আমি সারাদিন পড়ে শুধু ঘুমাই। টাইম টু টাইম শুধু আমার ছেলেকে খাইয়ে দেই, আমিও খাই না, ওকেই জাস্ট খাইয়ে দেই। আমি সেই 10টারটা আমি 12টায় খাই, আর 12টারটা আমি খাই সেই 4টে, এরকমভাবে আমি থাকি ওরা যখন বাড়িতে না থাকে। কিন্তু ওরা বাড়িতে থাকলে আমার টাইম টু টাইম খাওয়া হয়। যাই হোক, এবার আমি জামা কাপড়গুলো কাচার জন্য ছাদে যাচ্ছি। একদিন গ্যাপ দিয়েছিলাম, তার জন্য আজকে একটু বেশি হয়ে গেছে। জামা কাপড়গুলো কাচার পর আমি মেলে তারপরে আমি নিচে চলে যাব, কারণ একদম নিচের ঘরে পরিষ্কার করা হয়নি, সেখানে উপরে পরিষ্কার হয়ে গেছে, নিচেই যাব। এবার ওটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে আমি স্নান করব, দেন আমি ফ্রি। গাইস প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটা সাবস্ক্রাইব সত্যি আমার জন্য অনেক 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 বেশি মূল্যবান। সারাদিনে এই ভিডিও আমি করি, তারপরে আমি এডিট করতে আমার প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তারপরে এডিট করার পরে সেটা যখন আমি পোস্ট করার পরে তখন দেখি আমি যখন দেখি যে আমার ভিউজ হচ্ছে না, কিন্তু ভিউজ হচ্ছে কিন্তু কেউ লাইক কমেন্ট করছে না, তখন সত্যি খুবই খারাপ লাগে আমার। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন, প্লিজ 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 এভরিওয়ান প্লিজ। যেহেতু আমি ইউটিউবে নতুন, তাই অনেক ভুলই আমি হয়তো করছি। যারা আপনারা আমার ভুলটা দেখছেন, দয়া করে আমার ভুলটাকে শুধরে নেওয়ার আমার একটা চান্স দেবেন, আমাকে বলে দেবেন যে আমি কোন জায়গায় ভুল করছি, কোন জিনিসটা কীভাবে করলে সঠিক হবে। আমাকে প্লিজ আপনারা সাহায্য করবেন, আমাকে গাইড করবেন, এতে কী হবে, আমার অনেক সাহায্য হবে। সো বাই বাই এভরিওয়ান, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই 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 বাই।